Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা আজকের ক্লাসে ওড টু আ অটাম অর্থাৎ কিডসের লেখা ওড টু আ অটাম এই কবিতাটা শুরু করব। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে নাইটিঙ্গেল কমপ্লিট করেছি। সো আজকে থেকে নতুন টপিক শুরু করব ওড টু অটাম। আমাদের যে 4টে ওড সিলেবাসে রয়েছে তার মধ্যে আমরা বাকি 3টে কভার করে ফেলেছি। এটাই হচ্ছে লাস্ট ওড এবং এটা কিডসের লেখা সেকেন্ড ওড যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে আমরা প্রথমে আগের ইন্ট্রোডাক্টরি পার্ট দেখে নেব, কবিতাটার ইন ডিটেল ইন্ট্রোডাকশন দেখে নেব এবং তারপর আমরা পরবর্তী ক্লাসে কবিতাটার ইন ডিটেল ডিসকাশন অর্থাৎ স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা ডিসকাশনে আমরা যাব। তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টে আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন চলো সেগুলো একটু এক ঝলকে দেখে নিই। তাহলে আমরা জানি ওড টু অটাম, অটাম লিখেছেন জন কিটস এবং কিটস রোম্যান্টিক্স একজন পোয়েট, যেটা আগের নাইটিঙ্গেলের ক্ষেত্রেও আমি বলেছি। তাহলে কিটস কম্পোজড হিজ সেন্সুয়াস ওড টু অটাম ইন সেপ্টেম্বর 19। এটা কম্পোজিশন করা হয়, এটা কম্পোজড হয়, কবিতাটি কম্পোজড হয় সেপ্টেম্বর 1919 1819 and he was inspired by his daily walks in and around Winchester. উইনচেস্টারের ধারে কাছে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন and the season is personified as a series of figures working in the barns and fields, evoking the beauty and luxuriant abundance of the scene. অর্থাৎ প্রচুর ইমেজারির মাধ্যমে সিজনকে পার্সনিফাইড করে এখানে কবি অটামকে রিপ্রেজেন্ট করেছেন। Nevertheless, there is awareness that nature follows an eternal cycle. Spring's promise and summer's growth culminate in the autumn harvest. তার মানে প্রত্যেকটা সিজনের সাথে কিন্তু সাইক্লিক অর্ডারে যুক্ত থাকে। And inevitably winter will follow. পরবর্তীতে উইন্টার আসে। There is a poignant sense of impending loss, a subtle reminder of potential conflict between joy and pain. একটা throughout the poem এই কন্ট্রাস্ট কিন্তু কবি মেনটেন করেছেন। This reflects the poet's serene and mature acceptance of his own mortality. দেখো যেটা আমরা নাইটিঙ্গেলের ক্ষেত্রে পেয়েছিলাম যে মর্টালিটিটা একটা মেন থিম ছিল, সেটা কিন্তু যতই অটামে সিজন বা সিজনাল সাইকেলকে দেখানো হোক না কেন, আলটিমেটলি কিন্তু নিজের মর্টালিটি, তার একটা অ্যাকসেপ্টেন্স, এই সমস্ত সেন্স আমরা কিন্তু এই কবিতার মধ্যে পাচ্ছি। তাহলে আমরা একটু ইনফরমেশনগুলোকে ছোট ছোট করে দেখে নেওয়ার চেষ্টা করব, যে জায়গাগুলো থেকে ইন্ট্রোডাকশনের যে পার্টগুলো থেকে এমসিকিউ আসার চান্স রয়েছে। তাহলে পোয়েমটা কম্পোজ কবে হয়েছিল? পোয়েমটা কম্পোজ হয়েছিল 19th সেপ্টেম্বর 1819 1819 সেপ্টেম্বর। এবং পোয়েমটা পাবলিশ কবে হয়? এটা কম্পোজিশন, পোয়েমটা এর পরবর্তীতে পাবলিশড হয় ঠিক এর পরের বছর অর্থাৎ 1820 সালে। এবং কোথায় পাবলিশ হয়? পাবলিশ হয় ইন আ ভলিউম অফ কিটসেস পোয়েট্রি। কিটসেরই একটা পোয়েট্রির ভলিউমে, ইন আ ভলিউম অফ, আমি লিখে দিচ্ছি, ভলিউম অফ কিটসেস পোয়েট্রি, যেখানে আরো ইম্পর্টেন্ট পোয়েট্রি ছিল। দ্যাট ইনক্লুডেড কি কি? এই দুটো ইনফরমেশন ইম্পর্টেন্ট। দ্যাট ইনক্লুডেড লামিয়া অ্যান্ড দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। তাহলে পরবর্তীতে এটা পাবলিশ হয় কিসে? কিটসেরই একটা পোয়েট্রির ভলিউমে, যেখানে আরো তার গ্রেট ওয়ার্কগুলো ছিল, সেগুলো হচ্ছে লামিয়া আর একটা হচ্ছে দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। তাহলে কম্পোজিশন ইয়ার হচ্ছে 19 সেপ্টেম্বর 1819, পাবলিকেশন হচ্ছে 1820, পাবলিশড হয় ভলিউম, যেটা কিটসের পোয়েট্রির একটা ভলিউম, সেখানে আদার ইম্পর্টেন্ট পোয়েম রয়েছে, সেটা হচ্ছে লামিয়া আর দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। তাহলে দেখো পরবর্তীতে আর কি দ্য Ode to Autumn, এই Ode to Autumn is the final work in a group of poems known as Keats's
কিটসেস, যেটা পরবর্তীতে পরিচিত ছিল কিটসেস 1819 ওডস, এই কালেকশনটায় এটা আবার পরবর্তীতে পাবলিশ হয়। এবং পোয়েট কবিতাটা কোথায় লিখেছিলেন? হি কম্পোজড ইট আফটার আ ওয়াক নিয়ার উইনচেস্টার। তিনি উইনচেস্টারের ধারে কাছে যখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, একটা ইভিনিং ওয়াক ওয়াক করছিলেন, তারপরই সেখান থেকে মানে ইনফ্লুয়েন্সড হয়ে তারপর তিনি এই লেখাটা লেখেন। এবার যদি আমরা দেখতে চাই যে মানে এর অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোয়েমস অফ দি রোম্যান্টিক এরা। এবং as a poet, Keats also wrote several works that are still celebrated today. এবং এই যে Ode to Autumn, this poem is widely considered as a masterpiece. এবং Ode to Autumn is an ode to the season of autumn. এবং এই পোয়েমটায়, এই ওডটায় Keats has used vivid imagery to describe the season's beauty. এবার যদি প্যাটার্নের দিকে আসি, কবিতাটার স্ট্রাকচার বা প্যাটার্নে, কবিতাটাতে টোটাল আমরা পাচ্ছি কিন্তু টোটাল 3টে স্ট্যানজা পাচ্ছি। টোটাল 3টে স্ট্যানজা আছে কবিতাটায়, এবং প্রত্যেকটা স্ট্যানজা, ইচ স্ট্যানজা কনসিস্টস অফ, ইচ স্ট্যান্ডা আবার আমরা 3টে স্ট্যানজা পাচ্ছি, আর ইচ স্ট্যানজা কনসিস্টস অফ 11 লাইন। তাহলে প্রত্যেকটা স্ট্যানজায় আবার 11টা করে কিন্তু লাইন রয়েছে, which describes a progression through the season, অর্থাৎ একের পর এক সিজনের প্রোগ্রেস কিভাবে হচ্ছে, একের পর এক সিজন কিভাবে আসছে, সেটাই দেখানো হয়েছে কবিতার মধ্যে দিয়ে। from the late maturation of the crops to the harvest, মানে লেট ম্যাচুরেশন অফ দ্য ক্রপস পাকছে, তারপর আবার হারভেস্ট হচ্ছে, এরকম একটা সময় থেকে টু দ্য লাস্ট ডেজ অফ অটাম, একদম অটামের লাস্ট ডেজ, হোয়েন উইন্টার ইজ নিয়ারিং, যখন শীত ধীরে ধীরে প্রবেশ করছে, এরকম টাইম ফ্রেমটাকে কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। এবার যদি আমরা রাইম স্কিম দেখি, রাইম স্কিম যেটা ভীষণই ইম্পর্টেন্ট, রাইম স্কিমের ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন আছে। প্রথম স্ট্যানজাটার রাইম স্কিম যাচ্ছে এ বি সি ডি ই ডি সি সি ই। তাহলে কি পেলাম? এ বি সি ডি ই ডি সি সি ই। এটা হচ্ছে 1 নম্বর স্ট্যানজার রাইম স্কিম। এরপর আমরা 2 নম্বর এবং 3 নম্বর এই দুটোতে যে রাইম স্কিম পাচ্ছি সেটা সেম, কিন্তু সেটা 1 নম্বর স্ট্যানজার থেকে একটু ডিফারেন্ট। প্রথমের এই 4টে লাইন সেম, এটারও এ বি, কিন্তু তফাৎটা হচ্ছে পরবর্তীতে। দেখো সি ডি ই, এখানে ডি না হয়ে সি হচ্ছে, আর এটা যেমন ডাবল সি ছিল এটা আবার ডাবল ডি হয়ে যাচ্ছে। তাহলে এ বি এটা আর এটা সেম, এখানে সিডিইও সেম, এখানে ডি হয়ে ডাবল সিই হয়েছিল, এটা উল্টে গেল, এটা সি হয়ে ডাবল ডিই হলো। তাহলে রাইম স্কিমের ক্ষেত্রে প্রথম 4টে লাইন প্রত্যেকটা স্ট্যানজারই সেম, তারপরেরও 3টে করে লাইন দেখো প্রত্যেকটা স্ট্যানজাতে সেম। ভ্যারিয়েশনটা আমরা পেলাম প্রথম স্ট্যানজায় ডি সিসিই হলো, আর পরবর্তীতে সেকেন্ড স্ট্যানজা আর থার্ড স্ট্যানজায় ডিডিই হলো। তাহলে ইন টোটাল আমরা বলতে পারি যে এই ওড টু অটাম কবিতাটায় কবি অটামকে খুব সুন্দরভাবে প্রজেক্ট করেছেন। এখানে দ্য পোয়েট basically addresses autumn as the season of mists and ripe fruits, এবং autumn is personified everywhere, সব জায়গায় autumnকে পার্সনিফাই করা হচ্ছে, এবং আমরা বলতে পারি autumn is caught in representative picture, varieties পিকচার দিয়ে autumnকে
রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে আমরা থ্রুআউট দ্য পোয়েমে অটামেরই বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাবো। So that's all about the introductory part of Ode to Autumn. এর পরবর্তী ক্লাসে আমরা Ode to Autumn এর স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা ডিসকাশন করব উইথ অ্যানালিটিক্যাল পার্ট। আমরা ঠিক এরকম ভাবেই প্রত্যেকটা টেক্সট করছি এবং সেই টেক্সটে সমস্ত ইন ডিটেল ডিসকাশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, তার ইন্ডিভিজুয়াল ফিগার অফ স্পিচ এবং এমসিকিউ, এই সমস্তটা পাওয়া যাচ্ছে আমাদের পেইড কোর্সে। যারা যারা এখনো পেইড কোর্সে অ্যাডমিশন নাওনি বা অ্যাডমিশন নিতে চাইছো, প্লিজ ডু ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট haldareacademy.com. I am repeating haldareacademy.com. এখানে তোমরা সার্চ করলেই দেখতে পাবে যে আমরা পুরো হোল সিলেবাসের প্রত্যেকটা টেক্সট ধরে আমরা ইন ডিটেল ডিসকাশন করছি, তার ফিগার অফ স্পিচ এবং সবার শেষে তার এমসিকিউ, এবং থাকছে প্রচুর 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 অসংখ্য মক টেস্ট। তাহলে যারা এখনো অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন ইজ গোয়িং অন, প্লিজ ডু ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট haldareacademy.com. So that's all about today's class. Ode to Autumn এর ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে এই যে জায়গাগুলো আমি ফোকাস করলাম, এই পোর্শন থেকেই তোমাদের এমসিকিউ আসে, যেগুলো আগেও প্রিভিয়াস ইয়ারে এসছে বা আপকামিং মাদ্রাসা এবং এসএলএসটির জন্য আসার অনেক সম্ভাবনা রয়েছে। আমি সেই পোর্শনগুলো লিখে বা এখানে হাইলাইট করে তোমাদের দেখালাম যে ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে এই প্রশ্নগুলো আসার চান্স রয়েছে। So that's all about today's class. থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেককে ধন্যবাদ হালদার একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।